এসে বসে পড়ে। মিসেস জিন ইয়েলোর দিকে তাকিয়ে তারপর বলে, আজও সারা রাত সজাগ ছিলে তাই তো? কিছু পেন্টিং বাকি ছিল, তাই রাতেই শেষ করেছি। নিজের বাবার কথাও তোমরা দুই ভাই মিলে একটু ভেবো। ভবিষ্যতে আমাদের কোম্পানির হাল তোমাদেরই ধরতে হবে। আমি এসব পারবো না আম্মু, আমি একজন আর্টিস্ট হতে চাই। এইসব ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে না। তাহলে আমাদের কোম্পানির হালটাকে ধরবে শুনি। না জাঙ্কু কিসবে পাতা দিচ্ছে, সে আছে তার জীবন নিয়ে, আর তুমি আছো তোমার জীবন নিয়ে। মাত্র 2 ভাইকে জন্ম দিয়ে একদম ঠিক করনি আম্মু। তোমার উচিত ছিল আরো 4 জন ছেলে জন্ম হওয়ার। আমি আর ইউনু নিজের ইচ্ছে নিয়েই ব্যস্ত থাকতাম, আর বাকি 2 জন ব্যবসা সামলাতো আর ক্ষমতা সামলাতো। এই বাড়ির বড় বউ তুমি, এতটুকু বুদ্ধি তোমার আগে কাজ করেনি। এইটা একদম ঠিক করেনি আম্মু। জাঙ্কুকের কথা শুনে ইউনু ঠোঁট টিপে হাসি সংযত করছে। আম্মু ঠিক মতো জব্দ হয়েছে। মিসেস জিন ছেলে দুইটার মুখের দিকে তাকিয়ে বেয়াদব বলে রুমে চলে যায়। মিসেস জিন যেতেই ইউনু অট্ট হাসিতে ফেটে পড়ে। ভাইয়া, তোমার যত্ন করাটা সেই ছিল। ভার্সিটিতে জুনিয়রদের ছেলেদের সাথে মারামারি করিস কেন? আবার নাকি মেরে হসপিটালেও পাঠিয়েছিস। নিজের ক্যারিয়ারে ফোকাস কর, এইসব মারামারি ভেতরে ঢুকিস না। জাঙ্কুকের আকস্মিক এমন কথা ইউনু চুপসে যায়। একটা ঝামেলা হয়েছিল, এরপর হালকা কথা কাটাকাটি। বাট ওর মাথায় যে আঘাতটা পেয়েছে তাও নিজের দোষের জন্য পেয়েছে। আমাকে মারতে আসছিল, আমি সরে গিয়েছিলাম, নিজেই বেঞ্চের উপর ধাক্কা খেয়ে এখন মাথা ফাটিয়েছে। এখানে আমি কি করব? এরপর যাতে এমন না দেখি। এই কথা বলে দ্রুততার সাথে জাঙ্কুক ড্রয়িং রুম ত্যাগ করে। ইউনু তার যাওয়ার পানে তাকিয়ে আছে। নিজে চুরি করে অন্যকে বলে চুরি করিস না। ড্রয়িং রুমে বসে আছে মিসেস জিন আর আরিন সাহেব। তাদের সামনে বসে আছে সুবিন আর ইয়নজুন। আমরা খুব সৌভাগ্যশালী মন্ত্রী সাহেব, এত বড় একজন বড় মাপের মানুষ আমার মতো গরিবের বাড়িতে পা রেখেছে। কিন্তু আপনারা যে প্রস্তাব নিয়ে এসেছেন সেটা কিছুতেই মানতে পারছি না। আমার মেয়েকেই কেন? আপনার বড় ছেলে হিসেবে সে তো আপনার স্ট্যাটাস অনুযায়ী বিয়ে দেওয়া উচিত, তাই না? স্ট্যাটাস তো অনেক পাবো ভাই সাহেব, কিন্তু আপনার মেয়ের মতো সর্বগুণ সম্পন্ন মেয়ে কোথায় পাবো? আমার এমন একটা মেয়ে চাই যে আমার ছেলেকে আগলে রাখবে, কখনো টাকার অহংকার দেখাবে না। আপনার মেয়ের মধ্যে আশা করি সব কিছুই আছে। জ্ঞানী লোকদের বেশি দেখতে হয় না, একটু দেখলেই আন্দাজ করতে পারি মেয়েটা কেমন। আপনাদের বাড়ির বউ হয়ে যাবে আমার মেয়ে, সেটা আমাদের সৌভাগ্য বলতে পারেন। আমরা আশাবাদী মন্ত্রী সাহেবের ছেলে ঠিক ওনার মতোই জনদরদি আর ভালো হবে। আমরা আপনাদের প্রস্তাব মঞ্জুর করলাম। মিস্টার সুবিনের কথা শুনে মিস্টার আরিন সাহেব আর মিসেস জিন চুপসে যায়। এরপর নিজেকে ঠিক রেখে মিস্টার আরিন সাহেব মিস্টার সুবিন সাহেবের উদ্দেশ্যে বলে, যেহেতু বিয়েতে কারোর আপত্তি নেই, তাহলে মনে হয় না বিয়ে নিয়ে এত দেরি করানোর কোনো মানে হয়। সামনেই নির্বাচন, এইসব ঝামেলায় কেটে যাবে অনেকদিন। তাই আমরা চাই আপনার মেয়েকে 2-1 দিনের ভেতরেই আমাদের বাড়ির বড় বউ করে ঘরে তুলব। কথা দিচ্ছি, আপনার মেয়ে শুধু আপনার না, আমার মেয়ে হয়েই থাকবে। এই প্রথম আমাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তাও আবার অনুষ্ঠান ছাড়া। মেয়েটাকে কিভাবে বিদায় করবো, তাও এত তাড়াতাড়ি? অনুষ্ঠান নিয়ে চিন্তা করবে না, নির্বাচন শেষ হলে পুরো ঢাকা শহর নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করব। এখন আপাতত সেসবে জড়াতে চাচ্ছি না, আমাদের শুধু আপনার মেয়েকে দিলেই হবে। আমার মেয়ে নেই, আমিও একটা মেয়ে পেয়ে যাবো। যুক্তি তর্কের মধ্যে মিস্টার আরিন সাহেবের কথাই শিরোধার্য হলো। 2-1 দিনের মধ্যে কি তাদের বাড়ি বড় ছেলের বউ করবে। রুমে বসে পড়ছিল, এমন সময় মিস্টার সুবিন সাহেব আসে। কিছু বলবে আব্বু? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু তুমি মনে হচ্ছে ব্যস্ত, তাহলে আমি পরে আসি। না না আব্বু, সমস্যা নাই, বলো না তুমি কি বলবে। দেখো তে, মেয়েরা জন্ম থেকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত বাপের বাড়িতে থাকে। একটা সময় পর তারা বাবার বাড়ি থেকে অন্যের বাড়িতে যেতে হয়। এইটাই নিয়ম, যুগ যুগ ধরে সব মেয়েরাই এই নিয়মই পালন করে আসছে। আমার কথা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো কি বলতে চাইছি। তোমার বিয়ে ঠিক করেছি তে। ছোট ছোট চোখে তাকাই মিস্টার সুবিন সাহেবের দিকে। সে তো এখন বিয়ে করতে চায় না। হ্যাঁ, মেয়েরা বিয়ে করতে হয়, কিন্তু আরো পরে করবে। বিয়ে ঠিক করে ফেলেছো মানে? আব্বু, আমাকে না জানিয়ে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেলেছো? জানানোর সময় পাইনি আম্মু। আর আমি কোনো বাজে ছেলের হাতে আমি আমার রাজকন্যাকে তুলে দেব না, বিশ্বাস রাখো তো আমার ওপর। তোমার জন্য বেস্ট ছেলেকেই ঠিক করেছি। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো জোর করিনি। এখন আমি একটা জিনিস চেয়েছি, আশা করব তুমিও আমাকে নিরাশ করবে না। তোমার কথাকে একটু একটু করে হলেও প্রাধান্য দিবে। আগামী মঙ্গলবার তোমাদের বিয়ে,
আর ছেলের সমস্ত বায়োডাটা তোমার মার কাছ থেকে নিয়ে নিও। তে মিস্টার সুবিন সাহেবের কথাই দমে যায়। হ্যাঁ, সুবিন সাহেব তেকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে আগলে রেখেছে। সে কি করে পারবে আব্বু আম্মুর কষ্ট দিতে? ঠিক আছে আব্বু, তোমার ইচ্ছেকে সম্মতি জানাচ্ছি। তোমাদের খুশিতেই আমাদের খুশি। ঠিক আছে আম্মু, পড়াশোনা করো, আমি আসছি। মিস্টার সুবিন সাহেব হাসি মাখা মুখে রুম ত্যাগ করে। অজান্তেই তের চোখে পানি চলে আসে। কষ্ট হচ্ছে কেন? এই বিয়ে হয়ে যাবে বলে? ছেলের সম্পর্কে আর কি জানবো? জেনেই বা কি হবে? বিয়ে কি আর পিছিয়ে যাবে না ভেঙে যাবে? আব্বু যেহেতু পছন্দ করেছে তাহলে ভালো ছেলেই হবে। আজ বাদে কাল বিয়ে, কিন্তু জাঙ্কুক এখনো কিছু জানে না। মিসেস জিন সবকিছু গোপন করেছে। সময় প্রায় 2টার কাছাকাছি। জাঙ্কুক ভার্সিটি থেকে এসে ল্যাপটপে কিছু ভিডিও কনভারসেশন করছে। আম্মু ভাইয়াকে জানাচ্ছ না কেন? কাল বিয়ে আর আজও ভাইয়া কিছু জানে না। দেখো আম্মু, আমি তোমাকে অ্যালার্ট দিচ্ছি, ভাইয়া যদি রেগে ভাঙচুর শুরু করে তাহলে আমি কিন্তু এই বিলার সামনাসামনিও আসবো না। ত্রিসীমানার পাশেও আমাকে দেখতে পাবে না, বলে দিলাম। চুপ করতে তুই, দেখতে তা কি হয়। মিসেস জিন এবার বড় একটা নিঃশ্বাস নিয়ে জাঙ্কুকের রুমে ঢোকে। ভাইজান, একটু বেশি বেশি করে দোয়া করো, মনে হচ্ছে একটু পর ঘূর্ণিঝড় হবে। তুইও বেশি বেশি করে দোয়া কর, আল্লাহ এই বাড়ির জড়বস্তুগুলোকে যাতে রক্ষা করে, কারণ রেগে গেলে মানুষ মরে না, মরে হচ্ছে এই বিলার আসবাবপত্রগুলো। এরা সবার রাগে শিকার হয়। হ্যাঁ, মিসেস জিন দরজায় নক করে। আসবো নাকি ব্যস্ত আছো? এসো। মিসেস জিন জাঙ্কুকের সামনে দাঁড়ায়, কিন্তু বসে না। তিনি গলা কেসে তারপর বলে, তোমার জন্য মেয়ে দেখেছি। তারপর? আমি সিরিয়াসলি বলছি জাঙ্কুক, আর কাল তোমার বিয়ে। আমি আর তোমার বাবা ঠিক করে এসেছি। মজা করছো আমার সাথে? কাল আমার বিয়ে আর সেটা আমাকে বলতে এসছো তুমি এখন? তোমার মনে হয় আমি এই বিয়েটা করব? লাইক সিরিয়াসলি? আমাকে রাগিয়ে দিও না আম্মু, আমি কন্ট্রোল হারা হয়ে পড়ি। না হয় আমি তোমার কতদিন এভাবে জীবন পার করবে? মেয়েটাকে একবার দেখো, শুধু তুমি আর না করতে পারবে না। রাগ আর জেদ সাইডে রেখে আমার কথায় সম্মান দাও। আমার রুম থেকে যাও আম্মু, তোমার এই সব যুক্তিহীন কথা আর নিতে পাচ্ছি না। আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাব, এন্ড আই সোয়্যার আমি যদি এই বাড়ি থেকে বের হই আর কখনো ফিরবো না। ছেলের যদি জেদ থাকে তাহলে মা পিছিয়ে থাকবে কেন? ছেলেটা তো ওনারই, তুমি বের হবে কেন? মা হয়ে সামান্য একটা জিনিস চেয়েছি এটাও নাকচ করছো? এত বছর পর দেশে ফিরলে মায়ের জন্য এতটুকু মমতা স্নেহ থাকলে তুমি আমার কথা সম্মতি দিতে। ইমোশনাল ব্ল্যাকমেল করছো আম্মু? বাট তোমার ছেলে তো অন্য ধাতুতে করা, এই সব ইমোশনাল ড্রামা অন্তরে প্রবেশ করে না। আর আমি এমন তোমার কারণেই হয়েছি। আমি আবারও বলে দিচ্ছি, এইসব বিয়ে টিয়ে যাতে না ওঠে আমার সামনে, আর একবার এমন হলে আমি বাড়ি ছাড়তেও সময় নেব না। ব্যাস, আর কিছু করতে হবে না তোমার। এই বাড়ির ছেলে হয়ে অন্য লাইনে জীবন যাপন করছো, নিজের মর্জিতে সাম্রাজ্য গড়ে তুলছো। কেউ বাধা দেওয়ার সাহস বা ক্ষমতা কারণ রাখেনি, কারণ তুমি হাতের বাইরে চলে গেছো। মা হয়ে আমি সত্যি নিরুপায়। কেমন ছেলে জন্ম দিলাম যে আমার কথা শোনে না? এমন জীবন রাখাচ্ছি মৃত্যুই শ্রেয়। জাঙ্কুক আকস্মিক চোখ মেলে তাকায় মিসেস জিনের দিকে। আম্মু কিসব বলছো? নিজের রুমে গিয়ে রেস্ট নাও, আর প্লিজ ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ করো, দম বন্ধ লাগছে। আমি বিয়ে করব না, সেটা তুমি জানো, তাহলে এইসব বলে কি লাভ? বিয়ে করবে না তো? ঠিক আছে, তাহলে কাল সকালে আমার মরা লাশ পাবে। এমন জীবন রেখে আর কি লাভ, যেখানে ছেলের জীবন নষ্ট হওয়া দেখতে হচ্ছে। আমি মরে গেলে তোমাদের সবার শান্তি হবে। মিসেস জিন রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক কপাল কুঁচকে তাকিয়ে আছে মায়ের যাওয়ার দিকে। আজকে তার মা এইভাবে ব্ল্যাকমেল করে গেল, তাও এমন একটা খুব বাজে ব্যাপার নিয়ে। রাত গভীর হতে থাকে। জাঙ্কুক বিশাল বারান্দার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কিছু একটা ছক করছে। রাত একটা, তবুও চোখে ঘুম নেই। ঠিক সেই সময়তে ইউনুর ফোন আসে জাঙ্কুকের ফোনে। হ্যালো বল। ভাইয়া আম্মু তোর রুম থেকে আসার পর থেকে দরজা খুলছে না, শুধু বলছে সকাল হলেই তোরা আমার লাশ পাবি। এখন কি করব? ইউনুর কথা শুনে জাঙ্কুক হতভম্ব হয়ে যায়। মা এইসব কি ছেলে মানুষ করছে? লাশের কথা শুনে ভিতরটা আটকে ওঠে। সে নিজের মাকে চেনে, প্রচন্ড জেদি। জাঙ্কুক এবার নিজের বাবা মায়ের রুমের সামনে যায়। সেখানে গিয়ে ইউনু আর মিস্টার আলিম সাহেবকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে। সাইড দাও, আমি দেখছি। এরপর দরজায় হালকা টোকা দেয়। আম্মু তুমি এগুলো কি সব ছেলে মানুষই করছো? বাইরে বেরিয়ে এসো বলছি এক্ষুনি। জাঙ্কুক ভুলে যাস না, তোর যদি জেদ থাকতে পারে আমিও তোর মা। তোর থেকে 1000 গুণ বেশি জেদি। আমারও জেদ আছে। তোকে 10 মিনিট সময় দিলাম। এই যে হাতে বিষের বোতল নিলাম, আমি 10 মিনিট অপেক্ষা করব। যদি তুই বিয়েতে রাজি না হোস তাহলে আমাকে চিরতরে হারাবি। জাঙ্কুক জোরে জোরে শ্বাস টানে। আর এইসব নেওয়া যাচ্ছে না। কেন যে বাংলাদেশে আসলো, না আসলে ভালো হতো। ভাইয়া প্লিজ রাজি হয়ে যাও,
আম্মু যে সম্পর্কে তুমি জানো, যা বলছি তাই করবে। ভাইয়া তুমি তো আম্মুর সাথে থাকো না, সেই হিসেবে আম্মু থাকা না থাকা তোমার জন্য সমান। কিন্তু আমার কথাটা একবার ভাবো ভাইয়া, আমাকে দেখাশোনা কে করবে? বন্ধ করবি তোর ভাঙা টেপ রেকর্ড, বেয়াদব! যত সব লজিকহীন কথাবার্তা শুরু করছিস তোরা। ব্যাস আর 1 মিনিট, এরপর সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব। আর আমি যা একবার বলি তা করে দেখাই। আম্মু প্লিজ ছেলে মানুষই করো না। আব্বু তুমি তোমার বউকে বোঝাও। আমার কথা শুনবে বলে মনে হয়? সব তোমার হাতে জাঙ্কুক। ভালোবাসা থাকলে অবশ্যই মাকে বাঁচাবে। আমি কাউকে ভালোবাসি না আব্বু, না মাকে আর না নিজেকে। ওকে, সময় শেষ। তোমরা সবাই ভালো থেকো আর আমাকে ক্ষমা করে দিও। তোমাদের চিরতরে মুক্তি দিয়ে যাচ্ছি। হঠাৎ করে কি হলো জাঙ্কুক নিজেও জানে না। হারানোর ভয় চারিদিকে আঁকড়ে ধরেছে। দিক বিদিক শূন্য হয়ে জাঙ্কুক দরজায় ধাক্কা দেয়। স্টপ আম্মু, খবরদার মুখে কিছু দেবে না। করব, আমি বিয়ে করব, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। সবাই এক প্রকার অবিশ্বাস্য নজরে তাকায়। এখনই তো বললো কারোর প্রতি ভালোবাসা নেই, তাহলে মায়ের জন্য বেপরোয়া হচ্ছে কেন? সত্যি বলছিস? আগে আমার কসম কেটে তারপর বল। আম্মু তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যে কথা বলি না। যা একবার মুখ দিয়ে বের করি তা করে দেখাই। এমনি এমনি জীবন জাঙ্কুক কোনো কথা বলে না। কাল শুধু বিয়ে করতে হবে তাই তো, এত কিছু করতে হবে না। বেশ তাই হোক। এরপর জাঙ্কুক আর এক মুহূর্ত দাঁড়ায়নি, নিজের রুমে চলে যায়। জাঙ্কুক যেতেই ইউনো দরজা ধাক্কা দেয়। আম্মু ড্রামা বন্ধ করো এখন, ভাইয়া চলে গিয়েছে। আমার ঘুম পাচ্ছিল, বাট ভাইয়ার কথা শুনে ঘুম উদা হয়ে গেছে। কি সুন্দর রাজি হয়ে গেল। মিসেস জিন দরজা খুলতেই সবাই রুমে প্রবেশ করে। খালাম্মা, পানির বোতলটা ফেলে দিই, মেঝেতে পড়ে যেতে পারে। আরে পানি পানি করিস না, জাঙ্কুক শুনবে তো। বল বিষের বোতল। আমার ছেলে যে রাজি হয়েছে এই অনেক। নাটক করিয়া যাই করি, রাজি তো হয়েছে। ও খালাম্মা, দারুণ হয়েছে। তুমি যদি মুভি করতে পুরাই হিট হতো। আম্মু তোমার এত সুন্দর ইমোশনাল ড্রামা অফ। এমনি এমনি তোমাকে আমি হিরোইন বলে ডাকি না। মিসেস জিন ইউনোর দিকে কটমট করে তাকায়। ইউনো মায়ের চোখের দিকে তাকিয়ে হাসতে হাসতেই চলে যায়। এখন রাত 11টা বাজে। প্রায় আধা ঘন্টা আগেই তেই বাড়িতে পা রেখেছে জিয়ন বিলাই। তাকে মিসেস জিন নিজের সাথে করে নিয়ে এসেছে। তের জানা মতে তার শ্বশুর নাকি কোনো একটা আর্জেন্ট কাজে সিলেট গিয়েছে, তাই বিয়েতে উপস্থিত থাকতে পারেনি। বিয়েতে মাত্র তেদের পরিবার থেকে তের বাবা মা, তার বোন আর সাথে জাঙ্কুকের পরিবার থেকে শুধু মিসেস জিন ছিলেন। সন্ধ্যা 7টার দিকে বিয়ের কার্যক্রম সব শেষ হয়। জাঙ্কুক সেই যে কবুল বলে গিয়েছে বাইরে বেরিয়ে গেছে, এখনো আসেনি। জাঙ্কুকের বিনা বাক্যে এরকম বেরিয়ে যাওয়া মিস্টার সুবিন সাহেব আর মিসেস জিয়নজুন কেউই ঠিকভাবে মেনে নিতে পারেনি। কিন্তু মিসেস জিন বিষয়টাকে চতুরতার সাথে ধামাচাপা দিয়ে দেয় কাজের সূত্র ধরে। তো এইসব নানান জিনিস ভেবে কেঁদে কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য। যেহেতু বাসর ঘর সাজানো নেই, সেহেতু শাড়ি পরে থাকার কোনো মানেই হয় না। মিসেস জিন কিছু কুর্তি আর শাড়ি দিয়ে গেছেন, সেখান থেকে একটা কুর্তি নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম দেখে টাস্কি খাওয়ার মতো অবস্থা হয়েছে। এটা ওয়াশরুম নাকি থাকার রুম? লোকের ওয়াশরুম বলে তো মনে হচ্ছে না। এত সুন্দর ওয়াশরুম হয়? তে ভালোভাবে ওয়াশরুমটা চোখ বুলিয়ে দেখে। কিছু সময় ব্যবধানে ফ্রেশ হয়ে পুরো রুম পর্যবেক্ষণ করে। রুম জুড়ে সব দামি আসবাবপত্র, বিলাসবহুল কামরা দেখেই মনে হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের কারণে বাড়ির ভেতরে প্রবেশ করার সময় কিছু খেয়াল করেনি। শুধু একটা জীবন্ত লাশ মনে হয়েছিল। যেদিন থেকে বিয়ের কথা শুরু হয়েছে, তের ধারণা অনুযায়ী ব্যক্তিটি খুব শৌখিন আর ব্যক্তিত্ব সম্পন্ন। হঠাৎ করে কি হয়ে যাবে না, ব্যক্তিটিকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে। পুরো রুম জুড়ে ব্যক্তির কোনো ছবি না দেখে খুঁজতে থাকে, কিন্তু কোথাও একটা ছবি নেই। তে হতাশ হয়ে বিড়বিড় করে, কেমন লোক রে বাবা, নিজের বেডরুমে একটা ছবি নেই? হয়তো ছবি এইসব পছন্দ করে না। তে ধীরে ধীরে পুরো রুম দেখা শেষ করে। ড্রেসিং টেবিলে চোখ যেতেই চোখ ধরে কপালে উঠে যাওয়ার উপক্রম। মেয়েদেরও মনে হয় রূপচর্চার এত জিনিস থাকে না যতটা এই রুমে রয়েছে। তে এইসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়, ঘুমিয়ে যায়। জঙ্গলের পাশে নিজে তৈরি করা ডুপ্লেক্স বাড়িতে খোলা আকাশের নিচে বারান্দায় বসে একের পর এক ওয়াইনের গ্লাস শেষ করে যাচ্ছে জাঙ্কুক। রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে। সবকিছুর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ক্রমে ক্রমে লোপ পাচ্ছে সেই জ্ঞানগুলো। প্রথমত যে মিশনে এসে বাংলাদেশে ব্যাক করেছিল তা হাতছাড়া হয়ে গিয়েছে। তারপরেই হঠাৎ করে বিয়ে। দুটো কারণের জন্য প্রতিটা মুহূর্ত বিরক্ত হয়ে উঠছে। কেন বিয়ে করেছো? মায়ের কথার কারণে? মায়ের কথার কারণে বলে ভুল হবে। সে তার মাকে যে কোনো উপায়ে শান্ত করতে পারতো, সেই ক্ষমতা আছে। এমন কিছু সে ঠিকই করতে পারতো যাতে তার মা এক মুহূর্তেই দরজা খুলে রুম থেকে বের হয়ে আসতো, কিন্তু সে তো তা করলো না। উল্টে বিয়েটা হ্যাঁ করে দিয়েছে। কিন্তু কেন? জিয়ন জাঙ্কুকের জীবন নিয়ে কাউকে জড়াতে চায় না। তার সাম্রাজ্য সাধারণ মানুষদের থেকে আলাদা।
এই সাম্রাজ্য নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে আরেকজনের নিশ্চয়তা সে কিভাবে দেবে? তার থেকেও বড় ব্যাপার, মেয়েদের নিজেদের জীবনের সাথে জড়ানো মানে জীবনের সবচেয়ে বড় পাপ করা। কিন্তু নাক চাইতে উঠছে, জড়িয়ে ফেলেছে। কিন্তু কেন? হাতে থাকা ওয়াইনের গ্লাসটা সজোরে মারলো মেঝেতে। এইসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে জাঙ্কুকের। হ্যাঁ বল, কোথায় তুই? বাংলোতে। অপর পাশ থেকে সুগা অবাক হয়ে যায়। বাংলোতে কি করছিস? দেখ, বিয়মগো আমাদের সব জানিয়েছে। তুই বিয়ে করেছিস সেটা শোনা আর আমাদের সূর্য ভ্রমণ করা একই ব্যাপার। যাই হোক, তুই কেন বিয়ে করেছিস প্রশ্ন করব না। ভালোবাসিস মেয়েটাকে? জাস্ট শাট আপ ইডিয়েট। আমি মেয়েকে এখনো পর্যন্ত দেখিনি, আর ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা মাই ফুড। সুগার হাত থেকে জেহো ফোনটা নিয়ে নেয়। এইসব কি শুনছি আমি? জিয়ন জাঙ্কুক যাকে বিয়ে করেছে তাকে সে দেখেনি? আমাদেরকে একটু দেখাতো ভাবিটাকে। আমি আমাদের ভিলাতে নেই। আমি শিওর তুই ড্রিঙ্ক করছিস। একটু পর বইয়ের কাছে যাবি। তোদের আজ ফুলসজ্জা, আই মিন যাকে বাসর রাত বলে। এইসব ছাইপাশের গন্ধ শুকলে ভাবি কিন্তু তোকে ঝাড়ু পেটা করবে। শুনেছি জামাই পুরো দুনিয়ার সামনে বাঘ হলে বৌদির সামনে ভেজা বেড়াল হয়ে থাকে। বেশি বাড়াবাড়ি করছিস না? এখন তোদের দুটোকে চোখের সামনে পেলে শুট করে মারতাম বেয়াদপের দল। যেখানে বিয়েটাই মানি না সেখানে বউকে। ইডিয়েট। সুগা জাঙ্কুকে রেগে যাওয়া দেখে সিরিয়াস হয়ে বলে, আচ্ছা এইসব কথা বাদ দে। কানাডায় কবে আসিস? বাংলাদেশে যে কারণে গিয়েছিলি, ভার্সিটির প্রফেসর হয়েছিলি, সেটা তো হাতছাড়া হয়ে গিয়েছে। হাতছাড়া হলেও তো সমস্যা নেই, সেটা আবার নিজে নিজেই ধরা দেবে। এখন কথা হলো নির্বাচনটা নিয়ে। কি ভেবেছিস নির্বাচন নিয়ে? লড়বি? জাঙ্কুকের ঠোঁটের কোণে লেগে রয়েছে এক রহস্যময় হাসি। 2 দিনের মধ্যে কানাডায় ব্যাক করছি। সকালে আজানের শব্দে তীর ঘুম ভেঙে ওঠে। পুরো রুমে তাকিয়ে দেখি কারোর উপস্থিতি নেই। তাহলে কি উনি আসেননি? একটা লম্বা শ্বাস ছেড়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে যায় বারান্দায়। এই বারান্দার সাইডটা খুব সুন্দর, কিন্তু একটা ফুলের গাছও নেই। কেমন যেন বেমানান লাগছে। ফুলছাড়া বারান্দার সৌন্দর্য ফুটে ওঠে নাকি? সকালের মিষ্টি বাতাসে আলাদা এক রহমত থাকে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে গুনগুন করে গান গাইতে শুরু করে। সেটার শব্দ বেশি না, তার নিজের মধ্যে সীমাবদ্ধ। দেখতে দেখতে ধরনীর আলোতে পরিষ্কার হয়ে উঠল চারপাশ। নতুন বউ হিসেবে সকালে ওঠা উচিত, সবার জন্য নাস্তা বানানো উচিত। যে বাবা সেই কাজ। রুমের ভেতর থেকে ড্রেসিং টেবিলের সামনে কাউকে দেখে চমকে ওঠে। এমনকি তে চিৎকারও করে। চিৎকার শুনে সামনে থাকা লোকটা হতভম্ব হয়ে যায়। পরক্ষণে দৃষ্টি গম্ভীর করে কপাল কুঁচকে বলে, তুমি এখানে কি করছো? তে পিট করে তাকাচ্ছে সামনের লোকটার দিকে। আশ্চর্য হয়ে গিয়ে ভরা কণ্ঠে জিজ্ঞেস করে, স্যার আপনি? জাঙ্কুকের দৃষ্টিতে ছিল রহস্য, কিন্তু চেহারা ছিল গম্ভীর। নিজের কণ্ঠ আরো গম্ভীর করে তোলে। সেটা তো আমারও প্রশ্ন। তুমি এখানে কেন? আমি আমার হাজবেন্ডের বাড়িতে এসেছি। বিয়ের পর মেয়েরা নিশ্চয়ই স্বামীর বাড়িতেই আসে। স্বামীর বাড়িতে এসছো? তাহলে তোমার স্বামীটাকে শুনি। একদিনের ভেতরে এই বাড়ির কার সম্পর্কে জেনে ওঠার সুযোগ হয়নি। কথা হচ্ছে আমি জানতেই চাইনি। আমি আপনাকে এইসব বলছি না কেন? জাঙ্কুকের কথা শুনে ভীষণ বিরক্ত অনুভব করে। যাকে বিয়ে করেছো তার সম্পর্কে না জেনেই কবুল বলে ফেলেছো। এখন তুমি তোমার হাজবেন্ডকে খোঁজো। আর হ্যাঁ, আমার রুম থেকে বের হও। আমার রুমের একটা জিনিসে হাত রাখলেও আমার অনুমতি নিতে হয়। সেখানে তুমি 1 রাত থেকেছো, সেটা তোমার সৌভাগ্য। আপনার রুম মানে কি বলতে চাইছেন আপনি স্যার? আমি নিশ্চয়ই এতটাও আহাম্মক নই যে কোনো নবদম্পতির রুমে ঢুকে যাব। নিজের রুম দেখেই এসেছি, এখন তুমি আসতে পারো। এই কথাগুলো ভাষা হারিয়ে ফেলেছে। জিয়ন জাঙ্কুক তো এই আইম সাহেবের ছেলে, তার মানে এটা আইম সাহেবদের বাড়ি। কিন্তু আমার কার সাথে বিয়ে হয়েছে? আর স্যার এখানে বা কেন? আমি অর্ধচেতন অবস্থায় আমাকে এক মহিলা দিয়ে গেছেন। জানা মতে তিনি আমার শাশুড়ি, কিন্তু উনি তো নিজেই এখানে আমায় দিয়ে গেল। তাহলে স্যার কেন বলছে এটা ওনার রুম? ও নো, পাগল হয়ে যাবো আমি। সবকিছু বিরক্ত লাগছে। থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থেকে জাঙ্কুক বলে, আমি এখন শাওয়ার নেব। যদি দেখতে চাও তাহলে দাঁড়িয়ে থাকো। তে সেদিকে লক্ষ্য না করে অস্ফুট ভাষায় বলে, কার সাথে বিয়ে হয়েছে আমার? এক গোলক ধাঁধার মধ্যে পড়ে রয়েছি মনে হচ্ছে। খুঁজে বের করো। আপনার কি ইউনো বাদে আর কোনো ভাই আছে নাকি আপনার সাথে আমার? তে আর কিছু বলার আগেই গলায় আটকে গেছে কথাটা। জিয়ন জাঙ্কুকে বিয়ে করা ওর জন্য অসম্ভব। ওর কুমারী জীবনের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছে এই জিয়ন জাঙ্কুক। ভার্সিটিতে পদে পদে তাকে অপমান করেছে। জাঙ্কুক তার ছেলে
হাসি দিয়ে তারপর বলে, যেখানে বিয়েটাই মানে না সেখানে তোমাকে বউ আর আমি তোমার হাজবেন্ড এইসব ভাবাটা নিশ্চয়ই ঠিক না। তার মানে আপনার সাথেই বিয়ে হয়েছে? বিয়ে মানে না তাহলে বিয়ে কেন করেছেন? আপনি তো আমাকে প্রচুর ঘৃণা করেন তাই না? তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? জাঙ্কুক প্যান্টের পকেটে হাত রেখে তারপর তীর সামনে গিয়ে দাঁড়ায়। আওয়াজ নিচে এসো না। তুমি যেমন নিজের বিয়ে করা হাজবেন্ডকে চেনোনি, আমিও দেখিনি কাকে বিয়ে করেছি, কে সে। না হলে তোমার মতো অসভ্য আর বেয়াদবকে এই জিয়ান জাঙ্কুক কখনো বিয়ে করতো না। আর এটা কি বিয়ে বলে নাকি? তীর আক্রত হয়ে গেছে, প্রচুর রাগ হচ্ছে। কেন এক নজর দেখলো না কার সাথে বিয়ে হচ্ছে? এই কারণে অতিরিক্ত জেদ ভালো না বলে। তীর চোখে পানি টইটম্ব, তা টেনে টেনে বলে, আপনার মতো লোকের সাথে আমি থাকতে চাই না। আপনাকে আমি প্রচন্ড ঘৃণা করি। আপনাকে প্রচন্ড ঘৃণা করি, আমি শুনতে পাচ্ছেন? আপনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেননি, তাহলে বিয়েটা তো কোনো মানেই নেই তাই না? আর আপনি আমার স্যার মানে গুরুজন। তেজে থাকতে চায় না এই কথাটা জাঙ্কুকের মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। রাগে জোয়ার শক্ত হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে দুই গালে দুইটা থাপ্পড় বসাতে। কেমন মেয়েটা? বিয়ে হয়েছে কালকে আর সকালে বলছে আমি আপনার সাথে থাকতে চাই না। আবার স্বামীকে না দেখে বিয়ে করে স্বামীর বাড়িতেও চলে এসেছে। জাঙ্কুক রাগার পরে তার চোখ দুইটা লাল হয়ে গিয়েছে, কিন্তু রাগের কারণ সে নিজেও বুঝতে পারছে না। তবে এই মুহূর্তে দিকে তার সহ্য হচ্ছে না। জাঙ্কুক চোখ বন্ধ করে রাগী কণ্ঠে বলে, বেরিয়ে যাও আমার রুম থেকে বেয়াদব, আর এক মুহূর্তেও যাতে এখানে তোমাকে চোখের সামনে আমার না দেখি। ঠিক কিছু বলতে গিয়েও বললো না। জাঙ্কুকের এমন ধমক খেয়ে রুম থেকে বেরিয়ে গেল। মনে মনে ভাবে, উনি বিয়েটা নিয়ে এত শান্ত কিভাবে? বিয়ে নিয়ে উনি এত শান্ত থাকার মতো ব্যক্তি তো নয়, যেখানে উনি আমাকে বিয়ে করছেন যাকে তিনি ঘৃণা করেন। তীর নিচে নামে, ঘোমটা দিয়ে নিচে নামতেই তীর চোখাচোখি হয় মিসেস জিনের সাথে। নিজের কাছে টেনে নিয়ে বসায়। তীর মিসেস জিনকে বলে, আপনি বসুন, আপনার জন্য আর বাকি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। খবরদার কিচেনের ধারে কাছে যাবি না, বাড়িতে প্রচুর স্টাফ আছে। তোকে রান্না করার জন্য আনিনি, মেয়ে বানাবো বলে এনেছি। আগে বল, তোদের সম্পর্ক ঠিক আছে তো? তুই কিছু বলতে যাবে ঠিক তখনই জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামে। এই কথাটা তো ব্ল্যাকমেল করে বিয়ে দেওয়ার আগে ভাবা উচিত ছিল, সম্পর্ক ঠিক থাকবে কিনা। আজ এত সকালে অফিস যাচ্ছ নাকি ভার্সিটিতে? ভার্সিটিতে গিয়ে আমি কি করব? আমি তো ভার্সিটির চাকরি করছি না, তাহলে নিঃসন্দেহে আমি অফিস যাচ্ছি তাই না? ভার্সিটিতে যাচ্ছ না মানে? মানে কাজ ছেড়ে দিয়েছি। নিজের মিশনের জন্য কয়েকদিনের জন্য হয়েছিলাম, বাট সারা জীবনের জন্য নয়। আম্মু তুমি ভালো করেই জানো এইসব প্রফেসরের ট্যাগ আমার সাথে চায় না। জিয়ান জাঙ্কুক চাকরি ছেড়ে দিয়েছে এটা শুনে তেচ্ছ বড়বড় হয়ে যায়। এত উচ্চ পদস্থ চাকরি ছেড়ে দেয় কোন আহম্মক? মিশনের জন্য চাকরি ছেড়ে দিয়েছে মানে? এই লোকের চাহনি, কথা বলা সব রহস্যজনক মনে হয় কেন এর কাছে? যেন মনে হয় কোনো এক মাফিয়া। লোক কিসব ভাবছি, মাফিয়া হতে যাবে কেন? মিসেস জিন কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক ড্রয়িং রুম ত্যাগ করে। মিসেস জিন হতাশ দৃষ্টি নিয়ে জাঙ্কুকে যাওয়ার পানে তাকিয়ে থাকে। প্রায় সন্ধ্যার দিক, ড্রয়িং রুমে বসে সকলে চা খাচ্ছিল। জাঙ্কুক ড্রয়িং রুমে প্রবেশ করতে সিঙ্গেল সোফাটায় বসে পড়ে। মুখে রয়েছে একরাশ গম্ভীরতা। সবাই জাঙ্কুকের উপস্থিতি টের পেয়ে তার দিকে তাকায়। কিছু বলবে? কেন? ডিভানে বসতে হলে কিছু বলার জন্য বসতে হবে নাকি? আমি সেরকম কিছু মিন করে বলিনি কুকি, তোমাকে খুব ক্লান্ত লাগছে তাই বলেছি। কুকি নামটা আমার খুব বিরক্ত লাগে আব্বু। যাই হোক, তোমাদের ইচ্ছে। আমি একটা কথা বলার জন্য বসেছি। অবশ্য এটা বলা তেমন একটা ফ্যাক্ট নয়, তবে আজ পরিস্থিতি অন্যরকম তাই বলতে হচ্ছে। এরপর জাঙ্কুক ডিভান থেকে উঠে প্যান্টের পকেটে দুই হাত গুছিয়ে তারপর দাঁড়ায়। আমি কাল পরশুর মধ্যে কানাডায় ফিরছি। ড্রয়িং রুমে সকলে অবাক হয়ে থাকে, সবচেয়ে বেশি অবাক হয়েছে তে। মাথা খারাপ হয়ে গেছে তোমার কুকি? 2 মাস পর নির্বাচনের সকল কাজ প্রায় শেষের দিকে। আমার পরবর্তীতে জনগণ তোমাকে চাচ্ছে, আর তুমি এই মুহূর্তে এসে বলছো কানাডায় চলে যাচ্ছ। সবকিছু নিয়ে হেয়ালি শোভা পায় না কুকি। প্রথমত আমি বলিনি আমি কোনো নির্বাচনে দাঁড়াবো, এত ভালো আমি নই আব্বু। আমাকে না জানিয়ে মতামত না নিয়ে সব কাজ করে যাচ্ছ, আমার অনুমতিটাও নাওনি, আর এখন এসে বলছো আমি হেয়ালি করছি। তোমার জন্য আমি 2 বার নির্বাচন অফিসে গিয়েছিলাম, তার মানে এটা নয় যে আমি নির্বাচনের জন্য লড়াই করতে গিয়েছি। মিস্টার আলম সাহেব জাঙ্কুকের কথায় চুপসে যায়। লিসেন আব্বু, আমি জানি আমাকে কেন নির্বাচনে দাঁড় করাতে যাচ্ছ, যাতে আমি আর কখনো কানাডায় যেতে না পারি, তাই তো? কিন্তু আব্বু, আমি তোমার ছেলে, চতুরতা আমার রক্তে মিশে আছে। মিসেস জিন বাবা ছেলের কথোপকথন শুনে তের দিকে তাকায়। তে
এই মুহূর্তে তাদের দিকেই অবাক হয়ে তাকিয়েছে। বাবা ছেলের সম্পর্কে এমন ধমকাধমকি থাকে তা তার জানা ছিল না। মিসেস জিন তে থেকে চোখ সরিয়ে নিয়ে কেসে বলে, চুপ করবে তোমরা দুজন? কি শুরু করছো? কোথাকার কথা কোথায় গড়িয়ে যাচ্ছে সে খেয়াল আছে? আর আরে তোমাকে বলি, আমি আগেও বলেছিলাম কুকিকে যতই কিছু বলি বা করি না কেন ও জীবনেও রাজি হবে না। এখনো সময় আছে, সবকিছু ঠিকঠাক করে নাও। নির্বাচন তুমিই লড়তে থাকো। এইসব পলিটিক্সে তাদের জোর করার কোনো প্রয়োজন নেই। কারণ মিসেস জিন খুব ভালো করে জানে জাংকুক একবার নাম করেছে মানে সেটা নাই। তাহলে ওই কথাই থাক, কাল পরশুর ভিতরে আমি চলে যাব। চলে যাবে বললেই তো আর হলো না। বলে যেও না জাংকুক তোমার বিয়ে হয়েছে আর তোমার সদ্য বিয়ে করা স্ত্রী আছে। বিয়ের 2 দিন পেরোতে না পেরোতেই তুমি চলে যাচ্ছ। এর কি মানে জাংকুক? তোমার চলে যাওয়ার মানে বছরের কম নয়, এমনও হয় 3-4 বছর চলে যায় তুমি ফিরে আসো না। নিজের বউ রেখে কোথায় যাবে তুমি? সিরিয়াসলি আম্মু, তোমার মনে হয় এই বিয়েটাকে আমি মানি? তুমি চেয়েছিলে বিয়ে করতে, বিয়েতে রাজি হয়েছি। বিয়ের সময় তো বলনি যে যেখানে যাব সেখানে নিয়ে যেতে হবে। এমন চুক্তি হয়েছিল কি আমাদের মধ্যে? 3 বার কবুল বলেছো। ইসলামিক বিধিবিধান মেনে বিয়ে করেছো তুমি। আর 3টে কবুল এমন এক শক্তি যা স্বামী স্ত্রীর বন্ধনে মৃত্যুর আগে পর্যন্ত একসাথে রাখে। তোমার জিনিসে তোমার যেমন অধিকার, তের ততটুকুই অধিকার। তুমি যদি পাতালে থাকো সেখানে তেকেও থাকতে হবে, অধিকার আছে তার। নিজের স্ত্রীকে সম্মান করো। ধর্মীয় জ্ঞান একটু হলেও আছে আমার, তাই এই সব জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। স্বামী স্ত্রী সম্পর্কে এই সব ন্যাকামো শুনলে আমার বিরক্তি লাগে। যেখানে বিয়েটাই মানি না সেখানে বউ আছে কোত্থেকে? জাংকুকের প্রকার রাগ আর জেদ ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমে চলে যায়। জাংকুকের যাওয়ার দিকে মিসেস জিন তাকিয়ে হতাশার শ্বাস ফেলে। পাশে তের দিকে তাকাতেই দেখে তে নেই। বুঝতে পারে তে রুমে চলে গিয়েছে। আমি ওদের বিয়ে দিয়ে কি ভুল করে ফেললাম আরেম? জাংকুক যদি মেয়েটাকে মেনে না নেয়, মেয়েটা খুব নরম মনের আরাম, এরম হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কান্না করো না জিন, সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখবে এমন সময় আসবে জাংকুকের পুরো অস্তিত্ব জুড়ে তেই থাকবে। মিলিয়ে নিও আমার কথা। তাই যেন হয় গো আরেম। তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অশ্রু বিসর্জন করছে। কেন জানি কান্নাও আসছে না, কিন্তু ভেতরটা হাহাকার করছে। নিয়তির কোন নিয়মে দাঁড় করিয়েছে আর সেও জানে না। তে কিছু সময় পর এসে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। জাংকুক ওয়াশরুম থেকে বের হতেই তে সেদিকে তাকায়। দুজনে চোখাচোখি হয়। তে চোখ নামিয়ে নেয়। সদ্য গোসল করা ভেজা শরীরে কালো টি শার্ট জড়িয়ে রয়েছে আর সাদা ট্রাউজার পরে রয়েছে জাংকুক। আমার রুমে তুমি কি করছো? টেনিস। তে রেসপন্স না পেয়ে জাংকুক আগে ধমক দেয়। এই মেয়ে, কথা বলতে পারো না? এইভাবে রোবটের মতো বসে আছো কেন? তাও আবার আমার বিছানায়। লিসেন মে, আমি এখন ঘুমোবো, সো এখন বিছানা থেকে নামো। এইবার বিছানা থেকে নেমে জাংকুকের সামনে এসে দাঁড়িয়ে তেজ দেখায়। আপনি হয়তো আপনার মায়ের কথা শুনতে পাননি। উনি বলেছেন আপনার যতটুকু অধিকার আছে ঠিক আমার ততটুকুই অধিকার আছে আপনার সম্পদে। কবুল বলে বিয়ে করেছেন যেহেতু আমি তো আমার অধিকার ছেড়ে দেব না স্যার। ধারণা আছে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? এই মুহূর্তে আমি কি করতে পারি? এতটুকু একটা মেয়ে চোখে চোখ রেখে কথা বলার সাহস হয় কোত্থেকে? বর্তমানে আপনি আমার কাছে রাগী গম্ভীর আর বাজে লোক ছাড়া কিছুই না। আপনি আমার শিক্ষক, এইটা শুধু মনে আছে। যদি নিজের এত সমস্যা হয় তাহলে আপনি সোফায় গিয়ে ঘুমাতে পারেন। জাংকুক তের চোখের দিকে কপাল কুঁচকে তাকায়, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আর ওইদিকে তে এইটা সেটা বলেই যাচ্ছে। জাংকুক তেকে সাইডে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তে চোখ বড় বড় করে তাকায়। ও তো ভেবেছিল জাংকুকের মতো এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন একসাথে বিছানায় শুবে না, কিন্তু এটা কি হলো? আপনি বিছানায় ঘুমালে আমি কোথায় ঘুমাবো? একটু আগেই বকবক করছিলে না সবকিছুর উপরে তোমার অধিকার আছে? এখন তুমি যদি বিছানায় না ঘুমাও তাহলে আমি কি করবো নিজেও জানি না। আর হ্যাঁ, সিরিয়ালের নেকা নেকা নায়িকাদের মতো যদি মেঝেতে ঘুমানোর চেষ্টা করো তাহলে আই সোয়ার তে বাসরটা করে ফেলবো। আফটার হল আমার প্রথম বাসর, তুমি চিৎকার করেও কুল পাবে না। জিয়ন জাংকুকের অর্ধাঙ্গিনী হওয়া এত সহজ নয় মেয়ে। জাংকুকের কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে তে। এইসব কি বলছে? এই লোক তো মাতাল হয়ে পড়েছে নাকি? না হলে জাংকুকের মতো এমন একজন এইরকম কথা বলবে কল্পনার বাইরে। তের মনে মনে কেন জানি না একটু ভয় কাজ করলো। এই লোক যদি রেগে গিয়ে সত্যি সত্যি আবার তেমন কিছু করে বসে, না বাবা, রিস্ক নেওয়ার দরকার নেই, তার জায়গায় বিছানাতেই শুয়ে পড়ি।
ফজরের নামাজ পড়ে তে যায় ব্যালকনিতে। এই ব্যালকনিটা খুব সুন্দর, সামনে সুন্দর একটা সুইমিং পুলও আছে, সাথে বাগান। তে তারপর কাউচে বসে জানলা দিকে তাকালেই খোলা মাঠ দেখতে পাওয়া যায়। শুধু গোসল করা এক রমণী কোমর পর্যন্ত ভেজা চুল এক পাশে রেখেছে, ফলে খোলা পিঠ উন্মুক্ত। তার এই রূপে খেয়াল হচ্ছে এক ব্যক্তিত্ব সম্পন্ন যুবক, যে নিজের চোখ সরাতেই পারছে না। অস্ফুট সুরে বলে ওঠে, আমার অনুভবের শেহজাদি, আমার রাজত্বের রানী আপনি। এই জীবন জাগকের রাজত্বে আপনাকে স্বাগতম আমার শেহজাদি। আপনার ওই তেজি রূপে বিধ্বংস হয়ে যাচ্ছি, অনুভব করতে পারছি আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। আপনি হীনা এই আমিময় জীবন শুধু শূন্যতা, সেখানে পূর্ণতা অসম্ভব। আপনাকে আমার চাই, আমার সব চরিত্র গ্রহণ করে আমার সাথে আপনাকেই বাঁচতে হবে। আমার মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে আমার থেকে আল্লাহ ছাড়া কেউ আলাদা করতে পারবে না, সেটা জিয়ান জাঙ্কুক কথা দিল। হঠাৎই চোখ যায় জাঙ্কুকের দিকে, যে এই মুহূর্তে তার দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। তিনি নিজের শরীরে ভালোভাবে ওড়না পেঁচিয়ে বিরক্তি নিয়ে বলে, নির্লজ্জ, বলে সেখান থেকে চলে যায়। নির্লজ্জ শব্দটা শুনে জাঙ্কুক ঠোঁট চেপে হাসে। এই নির্লজ্জ ট্যাগ যেহেতু একবার পেয়েছি, সেটাকে কাজে লাগাতেই হবে। জাঙ্কুক ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। আজ সে জিমে যাবে না, রাগ হচ্ছে, কিন্তু এরপরেও কেন জানি এক প্রশান্তি লাগছে। পেয়েকে দেখার জন্য মরিয়া হয়ে উঠছে। কোনো কিছু না ভেবে সিঁড়ির কাছে গিয়ে দিয়ে নাম ধরে ডাক দেয়। জাঙ্কুকের গলা পেয়ে বাড়ির স্টাফ থেকে শুরু করে সবাই অবাক হয়ে তাকায়। জাঙ্কুকের বিয়েটা মানে না, এটা সকলের জানা, তাহলে এইভাবে অধিকার খাটিয়ে ডাকছে কেন? সবচেয়ে বেশি অবাক হয়েছে মিস্টার আরিম সাহেব আর মিসেস জিন। কাল রাতেই তো ছেলেটা এত কথা বলে গেল, আর সকাল হতে না হতেই সব ঠিক। দুইটা ডাক দেওয়ার পরেও যখন এর কোনো রেসপন্স পায়নি, জাঙ্কুক ধমক দিয়ে বলে, এই নে, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? তুই এতক্ষণ ঘুরের মধ্যে ছিল, এই ডাকের মধ্যে এত অধিকার প্রকাশ পাচ্ছে কেন? তুই যা, দেখ কি প্রয়োজন আছে। আমি তো বউ কি অন্য কেউ নাকি? না তো, তুই বউ, তাহলে তুই যাবি, যা এখন, পরে রেগে গেলে সামলাতে পারবি না। তুই বিরক্তি আর সংকোচ নিয়ে উপর চলে যায়। তুই রুমে ঢুকতেই কেউ তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ এমন আক্রমণে হতভম্ব হয়ে যায়। যখন বুঝতে পারে সামনে, তাকিয়ে দেখে জাঙ্কুক লাল চোখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে এই চোখ দিয়ে গিলে খাবে। জাঙ্কুকের হাতে স্পর্শে নিজের হাত পেতেই হাত মোছামুছি করতে শুরু করে। হাত ছাড়তে ছাড়তেই বলে, আমার হাত ছাড়ুন স্যার, আমার হাত স্পর্শ করেন কোন সাহসে? আমার ডাক তোমার কানে যায় না বেয়াদব? নাকি আমাকে এড়িয়ে চলার মতো দুঃসাহস দেখাও? আর তোমার হাত স্পর্শের কথা? এই হাত না, সময় হলে অনেক কিছু স্পর্শ করব। তারপর আলতো করে ছেড়ে দেয় জাঙ্কুকের হাতটা। হাতের দিকে তাকিয়ে দেখে হাত লাল হয়ে গিয়েছে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। কাপড় নেওয়ার প্রয়োজন নেই, শুধু মেয়েলি যেইগুলো নেওয়ার দরকার সেইটুকুই নাও। অবাক হয়ে তাকিয়েছে, ও নিজের জিনিস গুছিয়ে নেবে কেন? কাল তো আব্বু আম্মু আসবে নেওয়ার জন্য, এখনই সব গুছিয়ে কি লাভ? কি হলো, যাও। কিন্তু কেন? উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করছি না, তবুও দিচ্ছি। আজ সন্ধ্যায় কানাডা যাচ্ছি, সাথে তুমিও যাচ্ছ। জাঙ্কুকের কথা শুনে তার চোখে পানি চলে আসে। ওর পড়াশোনা, বাবা মা, বন্ধু বান্ধবদের ছাড়া থাকবে কি করে? কাল যে আপনি বললেন আমাকে নিয়ে যাবেন না, তাহলে? কাল বলেছি নেব না, আজ বলছি নেব। কেন, তোমার আপত্তি আছে কোনো? আপনার সাথে নিয়ে কি করবেন? আপনি তো বিয়ে মানেন না। তোমার সাথে বাসর করবো বলে নিয়ে যাচ্ছি না, যে বিয়ে মানতে হবে। বিয়ে মানি না, বউ তো মানি। মানে বিয়ে মানেন না, বউ মানেন? কি বলছেন, মাথা ঠিক আছে? জাস্ট শাট আপ, এত প্রশ্ন করছো কেন? যা বলছি তাই করো। এরপর জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে অধৈর্য হয়ে বিছানায় বসে পড়ে। এখন সে কি করবে? জাঙ্কুক চলে যাওয়ার পর মিসেস জিন তেকে তার বাড়িতে নিয়ে যায় জাঙ্কুকের নির্দেশে। সন্ধ্যায় চলে যাবে, পরে বাবা মায়ের সাথে দেখা করে যাওয়াটাই ভালো। এক কান্নার পর্ব শেষে তে পুনরায় এই জীবন বিলাতে ফিরে আসে। কি করে থাকবে সে সবাইকে ছাড়া, তার হল্লা পার্টি ছাড়া? অবশ্য তাদের কেউই জানে না তে বিয়ে হয়েছে বলে। তে বাড়িতে গিয়ে নিজের ফোন সাথে করে নিয়ে এসেছিল। 2 দিন চার্জ না দেওয়ার কারণে ব্যাটারি অফ হয়ে গেছে। তাড়াতাড়ি করে মোবাইল চার্জে বসায়। প্রায় 10 মিনিট মোবাইল চার্জে রেখে ওপেন করতে মেসেজ আর নোটিফিকেশনের কারণে স্ক্রল করা যাচ্ছে না। হল্লা পার্টি সবাই এত ফোন মেসেজ দিয়েছে দেখে তে হতাশ হয়। 2 দিন শুধু কথা হয়নি, এর মধ্যে এত ফোন। তে এদের ছাড়া থাকবে কি করে? তে এক এক করে সবার সাথে কথা বলে। আশ্চর্যের বিষয় হলো বিয়ে নিয়ে তারা সবাই জানে, তারা অনেক হ্যাপি। বাট এইভাবে বিয়ে হয়ে যাওয়ায় তারা একটু
তের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তে কথা বলার মধ্যে জাঙ্কুক প্রবেশ করে রুমে। তের দিকে না তাকিয়ে বলে, 10 মিনিটের মধ্যে পরিপাটি হও। এরপরে ওয়াশরুমে ঢুকে যায় শাওয়ার নেওয়ার জন্য। এরপর হল্লা পার্টি থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। এরপর জাঙ্কুকের কথা মতো সবকিছু গুছিয়েও নেয়। সারা রাত জার্নি শেষে অবশেষে নিজের গন্তব্যে পৌঁছেছে তারা। গাড়ি এসে দাঁড়িয়েছে একটা বিশাল ডুপ্লেক্স আলিশান বাড়ির সামনে। পুরো বাড়িটা চারপাশটা রূপকথার গল্পের জায়গার মতো। তে ক্লান্ত হয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। সিটে হেলান দিয়ে শোয়ার জন্য অসুবিধা হচ্ছিল দেখে ঘুমন্ত তের মাথাটা নিজের কাঁধের ওপর রাখে জাঙ্কুক। তের মাথার স্পর্শ নিজের কাঁধকে স্পর্শ করতে পুরো সত্তা কেঁপে ওঠে জাঙ্কুকের। মনে মনে আওড়াতে থাকে, যত কাছাকাছি যাচ্ছি তত আশ্চর্য হচ্ছে। সাধারণ একটা স্পর্শও আমি নিতে পারছি না, হৃদয় কেঁপে উঠছে। জাঙ্কুক শুকনো ঢোক গিলে গাড়ি চালাতে মন দেয়। বাড়ির সামনে এসে গাড়ি ব্রেক কষতেই তের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায়। এত মায়াবী অপরূপা মেয়ে কি জিয়ান জাঙ্কুক পাওয়ার যোগ্য? এই মেয়ের মধ্যে কি আছে তা তাকে চুম্বকের মতো টানছে? তার ইচ্ছেকে ধামা চাপা দিয়ে দেখে পাচাকোলা করে তুলে নেওয়ার জন্য একটু ঝুঁকে দিয়ে দিকে। ঠিক সেই সময় কারোর উপস্থিতি পেতে ফট করে চোখ খুলে তাকায়। আপনি এখানে কি করছেন? আপনি আমার ঘুমের ফায়দা তুলছেন তাই তো? জাঙ্কুক তের কথা শুনে চোখ শক্ত করে তাকায়। তের দিকে তাকিয়ে তারপর বলে, তুমি আমার বিয়ে করা বউ সুইটহার্ট। সেখানে ফায়দা শব্দটা আসছে কোত্থেকে? বিয়ে হয়েছে 3 দিন হতে চললো, অথচ তোমাকে ছুঁইনি পর্যন্ত। আমার ছোঁয়া তুমি সহ্য করতে পারবে না। আর রইলো বাকি ফায়দার কথা, সেটা আমার অধিকার। তেই জাঙ্কুকের দিকে টাসকে খেয়ে তাকিয়ে আছে। কানাডায় পা রাখতে এত চেঞ্জ! এই লোক তো দেখছি পুরাই লাগাম ছাড়া। মুখ তো নয় যেন ঘোড়ার দৌড়। আর কি বললো সুইটহার্ট? এই বলে তে নাক মুখ কুচকে ফেলে। তে গাড়ি থেকে নেমে জাঙ্কুকের পিছনে গিয়ে দাঁড়ায়। এই মুহূর্তে কয়েকজন গার্ডের সাথে কথা বলছে জাঙ্কুক। তে চারপাশে চোখ বোলায়। মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশ এসছে। এত সুন্দর জায়গা সে আগে দেখেনি। সামনে ডুপ্লেক্স বাড়িটা আভিজাত্যে ঘেরা এক বাড়ি। সামনে গাড়ি, চারিদিকে ফুলের সমাহার, সুইমিং পুল। ও অসম্ভব সুন্দর। তে সামনে এগোতে নেমে তখনই কেউ তার হাত ধরে ফেলে। তে ভোরকে তাকায় সেই দিকে, দেখে জাঙ্কুক। যাওয়া যাক। হ্যাঁ। তে ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। ভাই এইটা বাড়ি নাকি রাজমহল? তে ফ্রেশ হয়ে আবার ঘুমিয়ে পড়ে। এত জার্নি তে আগে কখনো করেনি, তাই প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছে। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে বসে আছে 3 জন যুবক। দুইজনের তীক্ষ্ণ দৃষ্টি একজনের দিকে, কিন্তু সে নিজের অনামিকা আঙ্গুল দিয়ে কপাল ঘষে যাচ্ছে। কিন্তু হঠাৎই নিজের হাতে থাকা ওয়াইনের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। দূর দূর, এই ওয়াইনও আর ভালো লাগছে না। জাঙ্কুকের হুট করে এরকম রেগে যাওয়াটা বোধগম্য হচ্ছে না যে হোক আর সুগার। তবু সুগার সাহস সঞ্চয় করে বলে, কি হয়েছে? এভাবে রেগে আছিস কেন? জাঙ্কুক কিছু অসম্ভব লাগে। মুখের কাছে 2টা বোতাম খোলা দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কেন জানি না খুব অস্থির লাগছে জাঙ্কুককে। জানি না কি হয়েছে আমার, সবকিছু গুলিয়ে ফেলছি। কিছু করতে গেলে, ভাবতে গেলেই ওই মেয়েটার মুখ শুধু ভেসে উঠছে। কোনো কাজেই ফোকাস করতে পারছি না। আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলছি। জাঙ্কুকের এত কর্কশ কথা শুনে আজ কেন জানি যে হোক আর সুগার ভয় লাগছে না, বরং প্রচন্ড হাসি পাচ্ছে। যে হোক হাসকি সুরে বলে, প্রেমে পড়েছো মামা? ভালোবেসে ফেলেছো নিজের বউকে, তাও আবার খুব বাজে ভাবে। জাস্ট শাট আপ যে হোক। এই সব লজিক বিহীন কথা আমাকে বলবি না, মেজাজ খারাপ হয়ে যায়। ভালোবাসার মতো বোকামি আর যাই হোক আমি করব না। আর ওই মেয়েকে দেখলে আমি নিজেকে হারিয়ে ফেলি। শুধু এতটুকুই জানি, ওকে আমার প্রয়োজন, জাস্ট প্রয়োজন ছাড়া আর কিছু না। জাঙ্কুকের কথাগুলো শুনে সুগা বিড়বিড় করে, শালা ভাঙবে তবু মাচকাবে না। বিয়ে করে বউ বউ করছে আর বলে ভালোবাসে না। একদিন দেখবি বাচ্চা কাচ্চা করে পয়দা করে ফেলেছে, তারপরেও বলবে আমি তো তাকে ভালোবাসি না। তাহলে বাচ্চাটা আসমান থেকে টপকাইছে? অনেক রাত হয়েছে জাঙ্কুক, বাড়ি যা। মেয়েটা একা আছে, এত বড় বাড়িতে নিশ্চয়ই একা একা ভয় পাবে। তার উপর জায়গাটা ওর জন্য সম্পূর্ণ নতুন। তুই পাশে থাকলে অন্তত মেয়েটা ভরসা পাবে। জেহবের কথা শেষ হতে না হতেই জাঙ্কুক ওই জায়গা থেকে প্রস্থান করে। জাঙ্কুকের এমন ভাবে যাওয়া দেখে দুজনেই হতভম্ব হয়ে যায়। সুগা ঠাট্টার স্বরে বলে, বুঝলি যে হোক, জিয়ন জাঙ্কুক তার বউকে ভালোবাসে না। কথাটা বলেই দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে।